ওনার দুর্নীতি সত্য হয়েছে আমাদেরকে শেষ করে দিতে। বাংলায় মমতা ব্যানার্জি জিন্দাবাদ। হোয়াটে যোগ, হোয়াটে যোগ। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। দুর্নীতির জয় হোক, জয় হলো। দুর্নীতি জিন্দাবাদ। যার ফাঁসির অর্ডার হয়ে গেছে সে আর কি বলবে বলুন? 3 মাস বেঁচে থাকবো কিনা তার গ্যারান্টি কে দেবে? মানে আর কোথায় গিয়ে আর কি হতে পারে? আর আর কাকে ভরসা করব? এই মুহূর্তে চাওয়ার বা না চাওয়ার এখন আর কিছু বাকি নেই। মানে অনেক কষ্ট করে যে জায়গাটা করেছি না, এই জায়গাটা থেকে আমি আর ব্যাক করতে পারবো না। মানে এটা আমাকে অর্জন করতে হয়েছে, কারোর দয়ায় পাইনি, কাউকে ঘুষ দিয়ে পাইনি, কোনো দুর্নীতির সাথে আপোষ করে পাইনি। এবং আমরা জানি এই সরকার আবার দুর্নীতি করবে, আবার 3%, 4%, 5% যাই হোক না কেন সেই দুর্নীতির জন্য আবার মামলা সুপ্রিম কোর্টে গড়াবে। তাহলে আবার সেই সুপ্রিম কোর্ট থেকে প্যানেল ক্যান্সেল হবে। তাহলে আমরা সুপ্রিম কোর্ট প্যানেল ক্যান্সেল করতে থাকুক আর আমরা পরীক্ষা দিতে থাকি। তো যারা টাকা তুলেছে তারা তৃণমূলেরই লোক, এটা নিয়ে বলতে আমার কোনো রকম সংকোচ নেই। তার যার লোকেরা দুর্নীতিটার সঙ্গে ওতপ্রোতভাবে এবং ওয়ান অ্যান্ড অনলি শুধুমাত্র ওনারই লোকেরা যুক্ত, তিনি আমাদেরকে বাঁচানোর জন্য কি করবেন? তাদের জন্যে তো আমাদের চাকরিটা গেল। তাদের ফাঁসি হবে না? টাকা ফেরত দেওয়ার কথাটা কাঁদে। বিশ্বাস করুন, সম্মানহানির থেকে বড় না, প্রাণহানি অনেক ছোট জিনিস। সম্মান 2016 সালের শিক্ষক নিয়োগের পুরো প্যানেল ইতিমধ্যে বাতিল করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলাটি ওঠে এবং সেখানে দাঁড়িয়ে সমস্ত প্যানেল বাতিল করে দেওয়া হলো, কারণ যোগ্য অযোগ্যদের বাছাই করা কার্যত অসম্ভব। তাই হাইকোর্টের অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশকেই একেবারে বহাল রাখল সুপ্রিম কোর্ট। ইতিমধ্যে যারা 2016 সালের চাকরিজীবী প্রায় 26,000 চাকরি প্রার্থী কি বলছেন, সদ্য চাকরি হারিয়েছেন তারা কি বলছেন সরাসরি শোনাবো আপনাদেরকে। দুর্নীতির জয় হোক, জয় হলো। দুর্নীতি জিন্দাবাদ। যারা দুর্নীতি করেছে তারা খুলেআম ঘুরে বেড়াচ্ছে। আমরা কোনো দুর্নীতি করিনি, আমরা ভিকটিম, আমাদেরই চাকরি গেল। এই আর কি, আর কিচ্ছু বলার নেই। আইনের প্রতি আস্থা গেছে আমাদের, দেশের রাজ্য সরকারের প্রতি আস্থা গেছে, শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা চলে গেছে। আর কি বলবো বলুন, আমাদের তো আর কিছু বলার ভাষা নেই। 3 মাসের মধ্যে আবার নিয়োগ করার নির্দেশ দেওয়া। 3 মাস বেঁচে থাকবো কিনা তার গ্যারান্টি কে দেবে? সেই গ্যারান্টিটা কে দেবে? এই 3 মাসের পর্যন্ত ধৈর্য ধরার ক্ষমতা আমার। 3খানা লোন চলছে, 3খানা লোন চলছে। এগুলো আমার এখন পরিশোধ করার মতো আর ক্ষমতা নেই, আমার স্যালারি যদি স্টপ হয়ে যায়। 3 মাস বেঁচে থাকবো কিনা তারই কোনো ভরসা নেই। এখন আমি 3 মাস পর আবার নতুন করে পরীক্ষা দেওয়ার, সেখানে কোনো রকম দুর্নীতি হবে না, মানে সেটা অনেক পর। 3 মাস না, মানে আমাদের কাছে এখন অনেক লং টাইম। আমরা পারবো না, আমি তো পারবো না। এই 3 মাস ধৈর্য ধরার ক্ষমতা আমার নেই, অন্যদের আছে কিনা জানি না। পরবর্তী পদক্ষেপ কি নেবেন, কি ভাবছেন আপনি? আমি বেঁচে থাকবো কিনা সেটাই বলতে পারছি না এখন আপাতত, সত্যি কথা বলতে। কারণ আমি মানে অনেক কষ্ট করে যে জায়গাটা করেছি না, এই জায়গাটা থেকে আমি আর ব্যাক করতে পারবো না। মানে এটা আমাকে অর্জন করতে হয়েছে, কারোর দয়ায় পাইনি, কাউকে ঘুষ দিয়ে পাইনি, কোনো দুর্নীতির সাথে আপোষ করে পাইনি। এই জায়গাটা যেটা কালিমালিপ্ত হলাম কোনো অন্যায় না করে, এই জায়গাটা আমি বুঝতে পারছি না যে আমি মানে কী করে ওভারকাম করব, করার সেই ক্ষমতাটা আমি পেয়ে উঠবো কিনা আমি জানি না, সেটা কি করব আমি। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন আপনাদের কারো চাকরি যাবে না, তিনি চাকরি যেতে দেবেন না, পদক্ষেপ নিতে বলবেন, যিনি অবিচারে মানে যার আন্ডারের লোকেদের কাছে অবিচারটা হলো, মানে যে সমস্ত যারা টাকা তুলেছে তারা তৃণমূলেরই লোক, এটা নিয়ে বলতে আমার কোনো রকম সংকোচ নেই, ঠিক আছে? তো তার যার লোকেরা দুর্নীতিটার সঙ্গে ওতপ্রোতভাবে এবং ওয়ান অ্যান্ড অনলি শুধুমাত্র ওনারই লোকেরা যুক্ত, তিনি আমাদেরকে বাঁচানোর জন্য কি করবেন? তাদের জন্যে তো আমাদের চাকরিটা গেল। তাদের ফাঁসি হবে না? তারা খুলেআম ঘুরে বেড়াবে? যারা দুর্নীতি করলো তাদের শাস্তি নেই? আমরা ভিকটিম, মানে তখনও ছিলাম, এখনও তাই। হ্যাঁ, কোনো রকম দুর্নীতি না করে এই যে পানিশমেন্ট পেতে হচ্ছে, এর দায় মানে কাকে দেব বলুন? কে নেবে? কোনো অন্যায় করিনি, বললাম তো। ন্যূনতম যদি দুর্নীতি প্রমাণ করতে পারে, আমরা নিজেরাই সেখান থেকে ছেড়ে চলে আসব, নিজেরাই নিজেদেরকে টাঙিয়ে দিয়ে আসবো ওখানে সামনে দাঁড়িয়ে, প্রমাণ করুক যে আমরা দুর্নীতি করেছি। তার আগে এত বড় পানিশমেন্ট কি করে দেয়? কিসের বেসিসে আমাদেরকে শাস্তিটা দিচ্ছে? মানে আমাদেরকে ফাঁসির থেকেও বড়, বিশ্বাস করুন, সম্মানহানির থেকে বড় না, প্রাণহানি অনেক ছোট জিনিস। সম্মানহানির থেকে অনেক, মানে সম্মানহানিটা অনেক বেশি বড় জিনিস। এটা নেওয়া যাচ্ছে না, এটা নেওয়া যাচ্ছে না। জাস্ট যার ফাঁসির অর্ডার হয়ে গেছে সে আর কি বলবে বলুন? এটা কোনো বিচার হলো? এরকম হওয়া সম্ভব কখনো?
মানে যারা কোনো দোষ করলো না তারা শাস্তি পাচ্ছে, এর মধ্যে আর কি মনে হতে পারে? রোজগার কেড়ে নেওয়া আর ফাঁসির কাঠে ঝুলিয়ে দেওয়ার মধ্যে পার্থক্যটা কোথায়? 3 মাসের মধ্যে আবার নিয়োগ করার প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে, কি বলবেন? কে গ্যারেন্টি দেবে যে আবার সেখানে টাকার খেলা শুরু করবে না? আর যে সময়টা চলে গেছে সেই সময়টা কে ফেরত দেবে? যারা নির্দেশ দিচ্ছেন যে আবার পরীক্ষা দিয়ে তারা তাদের যোগ্যতা প্রমাণ করুক, তারা নিজেরা পারবেন যে চাকরিতে বহাল সেই চাকরির পরীক্ষায়, এন্ট্রান্স পরীক্ষায় পাশ করে আবার চাকরিতে জয়েন করতে এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পর? এটাও কি সম্ভব? দেশের সুপ্রিম কোর্ট আজকে রায় দিয়েছে, তো এরপরে আপনাদের কি পদক্ষেপ, এরপরে কোথায় যাবেন আপনি? সুপ্রিম কোর্ট যেখানে আমাদের সবচাইতে ভরসার জায়গাটা ছিল, আমাদের বিশ্বাস ছিল যে না এখানে আমরা সঠিক বিচারটা পাবো, আমরা মেরিটের ভিত্তিতে এসেছি, আমাদের কিছু হবে না, এটা হতে পারে না, সেখানে আর কোথায় গিয়ে আর কি হতে পারে? আর কাকে ভরসা করব, কিভাবে করব? আর কোনো বিশ্বাসের জায়গাই নেই। কি চাইছেন এখন আপনারা? এই মুহূর্তে চাওয়ার বা না চাওয়ার এখন আর কিছু বাকি নেই। আমরা শুধুমাত্র বিচার চেয়েছিলাম, সঠিক বিচার, যেটা হলো না। বিনা দোষে আমরা মারাত্মক শাস্তি পেয়ে গেলাম, যে শাস্তিটা আমাদের পাওয়ার কথা ছিল না। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন কারোর চাকরি যাবে না, কোনো হস্তক্ষেপ চাইছেন মুখ্যমন্ত্রী? এই নিয়ে কোনো কথা বলতেই চাই না। আমাদের রোজগারটা কেড়ে নেওয়া হয়েছে, আমাদের সম্মানটাকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে, এরপরে আর যে কিছু হতে পারে এরকম আশাবাদীও নই, আর আশা করার কোনো জায়গাই নেই। দেখুন কি বলবো, এটাতে আমার বলার কোনো ভাষা নেই। কারণ গত বছর ঠিক এইরকমই সময়ে হাইকোর্টে আমাদের উপরে ইনজাস্টিস হয়েছিল এবং পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছিল। তার ফলে আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম এবং সেখানে আমরা দেখলাম সিবিআই তারা পরিষ্কারভাবে লিস্ট দিয়ে দিয়েছে যে 8% দুর্নীতি 9-10-এর ক্ষেত্রে, 11-12-এর ক্ষেত্রে 14% দুর্নীতি, এবং তারা কারা কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তারা পরিষ্কার নাম, রোল নাম্বার, বাবার নাম, সাবজেক্ট, স্কুল সব কিছু দিয়ে লিস্ট করে দিয়ে দিয়েছে। এইভাবে লিস্ট করে সেগ্রিগেট করে দেওয়া সত্ত্বেও পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে গেল। এটা সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন। আর একটা প্রশ্নচিহ্ন যে আবার বিচারপতি নাকি বলেছেন যে 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে, এবং সেখানে শুধুমাত্র 2016 সালে যারা পরীক্ষাতে বসেছিলেন তারা এই পরীক্ষাতে বসতে পারবে। তাহলে আমার প্রশ্ন যে এই সিওরিটিটা কে দেবেন যে আবার 2016 সালে যারা ক্যান্ডিডেটরা ফের পরীক্ষায় বসবে সেই পরীক্ষাটাতেও দুর্নীতিগ্রস্ত হবে না? এবং আমরা জানি এই সরকার আবার দুর্নীতি করবে, আবার 3%, 4%, 5% যাই হোক না কেন সেই দুর্নীতির জন্য আবার মামলা সুপ্রিম কোর্টে গড়াবে। তাহলে আবার সেই সুপ্রিম কোর্ট থেকে প্যানেল ক্যান্সেল হবে। তাহলে আমরা সুপ্রিম কোর্ট প্যানেল ক্যান্সেল করতে থাকুক আর আমরা পরীক্ষা দিতে থাকি। এই ট্র্যাপটার সলিউশন কি? তাহলে আগে তো সিওরিটি পরীক্ষা দিতে বলা হচ্ছে, তাতেই আপনারা প্রস্তুত? দেখুন, আমাদের রুটি রুজির ব্যাপার, আমাদের তো পরীক্ষা দিতেই হবে। যদি আর অপশান না থাকে তাহলে আমাদের পরীক্ষা দিতেই হবে। কিন্তু প্রশ্নচিহ্নটা পরীক্ষা নিয়ে নয়, প্রশ্নচিহ্নটা পরীক্ষা পদ্ধতি নিয়ে, যে এই পরীক্ষা পদ্ধতিটা যে একদম স্বচ্ছ হবে 100% এবং এতে কোনো দুর্নীতি থাকবে না, এবং এই পরীক্ষার প্যানেলটাও যে আগামী 6 বছর পরে ক্যান্সেল হবে না, সেই সিওরিটিটা কে দেবে? আমরা হয়তো এই পরীক্ষাটা দিয়ে আবার ফের চাকরি পেলাম, কিন্তু এটা আবার 6 বছর পরে গিয়ে দুর্নীতি ধরা পড়ে আবার যে ক্যান্সেল হবে না তার কি গ্যারান্টি আছে? তাই আমার মনে হয় যে বিচারের বাণী যে নীরবে নিভৃতে কাঁদে, সেই উক্তিটা কোথাও না কোথাও আমাদের নীরবে পিছনের দিকে এই মেলোডি সাউন্ডটা বাজছে, নীরবে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। টাকা ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে। দেখুন, টাকা ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে, আমি যতটুকু শুনলাম যাদের টেন্টেড ক্যান্ডিডেট হিসাবে যারা চিহ্নিত করছে এবং সিবিআই লিস্টে যারা আছে তাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে। যদিও অর্ডার কপি হাতে আসেনি তাই এখনও ক্লিয়ার বলতে পারছি না যে টাকা ফেরত দেওয়ার কথাটা কাদের। যদি তাদের হয় টাকা ফেরত দেওয়ার কথা, তাহলে এখানেই তো এক প্রকার পরিষ্কার যে তারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, সিবিআই লিস্টে তাদের নাম আছে। আমরা দুর্নীতি করে চাকরি পাইনি তাই আমাদের টাকা ফেরত দিতে বলি। তাহলে এখানেই তো এক প্রকার, তারপরেও তো এই নির্দেশ পুরো প্যানেল বাতিল। তো এটা কিভাবে নিজেদের রায়কে কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না ব্যাপারটা? এইরকম
তো এখনও আমরা সেইভাবে আমরা সিদ্ধান্ত এককভাবে তো নিতে পারি না। আমাদের একটা টিম দিল্লিতে আছে, তারা ফিরলে আমরা দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে আপনাদের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আমাদের 2016 সালের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের নেক্সট প্ল্যান কী আছে বা নেক্সট পদক্ষেপ কী আছে। আমরা গভীরভাবে আশাহত এবং মর্মাহত। এটা চূড়ান্ত একটা অমানবিক রায়। এই রায়কে আমরা কখনোই মানি না, এবং এই রায় বলা যেতে পারে ভারতবর্ষের একটা ঐতিহাসিক রায় কোন দিক দিয়ে? একটা অন্যায়কে সমর্থন করবার, অন্যায়কে প্রশ্রয় দেবার এবং অন্যায়কে এগিয়ে নিয়ে যাওয়ার রায়। কেন কি যে 26,000 যে পরীক্ষায় যারা আছে, 26,000-26,000ই তো ইললিগাল ক্যান্ডিডেট নয়। এখানে ভারতবর্ষে যেখানে সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সেটা অলরেডি ইনকোয়ারি করেছে, বাক কমিটি ইনকোয়ারি করেছে এবং ইনকোয়ারি করে আলাদা করেছে। তাহলে কিসের ভিত্তিতে আজকে 26,000 চাকরি বাতিল হলো? আর যদি দায়ী হয়েই থাকে তাহলে তো তারা দায়ী যারা পরীক্ষাটা নিয়েছিল। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, সে কমিশন নিজে ব্যর্থ নিতে। আমরা তো ব্যর্থ নই, আমরা অযোগ্য নই। তাহলে যারা ওই চাকরি নিয়েছে, যারা সিলেকশন প্রসেসে ছিল, তারা ব্যর্থ, তারা সঠিকভাবে নিতে পারেনি। সুতরাং চাকরি গেলে তো তাদের চাকরি যাওয়া উচিত। আমরা পরীক্ষা দিয়ে সুযোগ্যভাবে চাকরি পেয়েছি, আজকে আমাদের চাকরি বাতিল। এটা কি ধরনের ন্যায় আপনারা বলুন? আপনারা পশ্চিমবঙ্গবাসী হিসাবে আপনারা বলুন, যারা বুদ্ধিজীবী আছে তারা এর উত্তর দিন। আমরা সাধারণ মানুষ, আমরা পশ্চিমবঙ্গের সাধারণবাসী। আমাদের মহান কমিশন থেকে যেরকম নির্দেশিকা এসেছে আমরা পরীক্ষা অংশগ্রহণ করেছি। সাধারণ মানুষ হিসাবে পরীক্ষা দিয়ে যে চূড়ান্তভাবে তারা নির্ণায়ক মানদণ্ড দিয়েছিল। না, এটা তো আমরা মানি না। প্রথম কথা, এই রায়টাকেই মানি না। কেন কি 3 মাসের মধ্যে দিক বা 6 মাসের মধ্যে জোরপূর্বক অনেক কিছু করা যায়, কিন্তু আমাদের কোনো মান্যতা নেই। মানুষকে দিয়ে জোর করে অনেক কিছু করানো যেতে পারে, সেটা পরের কথা, কিন্তু আমরা মান্যতা এটাকে আমরা একদম দিই না। কারণ এখন যারা বিভিন্ন পদে বসে আছে, যারা চাকরি করছে বা বড় বড় যে সমস্ত আধিকারিকরা আছে, তাদেরকে যদি বলা যায় আবার আপনি পরীক্ষাটা দিয়ে ওই নির্ণায়ক জায়গা যান, যে সমস্ত আইএএস পরীক্ষার্থী আছে, যে সমস্ত WBCS অফিসার আছে, যে সমস্ত লয়াররা আছে, তাদেরকে বলা যাক আবার আপনারা পুনরায় পরীক্ষা দিয়ে আপনারা প্রমাণ দিন। কজন দেখি আপনারা পরীক্ষা নিন, দেখেন তারা কজন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারে। আপনারা আগে দেখান তো এটা সম্ভব কিনা। আমি বাড়িতে একজন আর্নিং মেম্বার, আমার ছোট্ট কন্যা সন্তান আছে, বাড়িতে মা বাবা অসুস্থ। আমার এই সমস্ত দেখতে দেখতে আমি ভালো আমরা টিচার হতে পারি, অ্যানালিসিস ক্ষমতা বাড়তে পারে, বিভিন্ন কন্টেন্টকে ভালোভাবে বোঝাতে পারি, কিন্তু আবার ওই পরীক্ষায় বসে ওই যোগ্যতার মানদণ্ডের নিরিখে সেটা সবার পক্ষে সম্ভব নাও হতে পারে। মানুষের সময় পরিবর্তনের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়। আজকে সচিন টেন্ডুলকার এসে আবার সে রেকর্ড করে দেখাতে পারবে না যে সব থেকে হাইয়েস্ট রান তার, সে প্রমাণ তাকে দেখাতে হবে। আবার বিরাট কোহলি যে পারফরমেন্স দেখাচ্ছে, ধোনি যে পারফরমেন্স দেখাচ্ছে, তাকে আবার কি পরীক্ষা সবগুলো দিয়ে দেখাতে হবে তাকে? কি প্রকার হতে পারে? এটা হতে পারে না। আমি মনে করি ভারতবর্ষের বিচার ব্যবস্থা এটা পুনরালোচনা আবার পুনরায় করা উচিত এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।